এই খবরটি আপনি কিভাবে নিশ্চিত হয়েছিলেন বা এই খবরটি আপনার কাছে কিভাবে এসেছিল? আমার সোর্স ছিল গণভবনে, তারা আমাকে নিশ্চিত করেছে। অনেকেই বলেন যে সাবেক প্রাইম মিনিস্টারের প্রেস সেক্রেটারি ছিলেন যে সেই সোর্স। আমি এই জন্য একজনের থেকে নিলাম, নেওয়ার পর আরেকজনের কাছ থেকে এটা আবার আমি রিকনফার্ম হলাম। আমার সোর্স আমাকে কনফার্ম করেছে, কিন্তু আমি তো দেখি নাই। আসলে কোন প্রেক্ষাপটে তিনি সিদ্ধান্ত নিয়েছেন বা তাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়েছে যে তাকে দেশ ছাড়তে হবে? 5ই আগস্টের পর আপনি ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি হিসেবে যোগ দিয়েছেন এবং বিভিন্ন সময় আমরা জেনেছি, বিভিন্ন ইন্টারভিউতে আপনি বলেছেন যে 5ই আগস্ট শেখ হাসিনার সর্বশেষ অবস্থান সম্পর্কে আপনি প্রথম যে আপডেটটি দিয়েছিলেন যে তিনি দেশ ছেড়েছেন, এবং এর পরপরই বিভিন্ন টেলিভিশনে খবরটি আসে। এই খবরটি আপনি কিভাবে নিশ্চিত হয়েছিলেন বা এই খবরটি আপনার কাছে কিভাবে এসেছিল? আমার সোর্স ছিল গণভবনে, তারা আমাকে নিশ্চিত করেছে। পাওয়ারফুল সোর্স। হ্যাঁ, খুবই পাওয়ারফুল সোর্স। কেননা ইন্টারন্যাশনাল মিডিয়াতে আপনি যদি নিউজ স্কুপ হিসেবে দেন, সেক্ষেত্রে সোর্সিংটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি যদি সোর্সিং ঠিক না হয়, ওরা নিবে না। তো আমি আর এটা যেহেতু এমন একটা বিষয়, সেটা আমি আমার সোর্সের নামও রিভিল করতে পারছি না। এখন পর্যন্ত কি করেছেন কিনা? না না। অনেকেই বলেন যে সাবেক প্রাইম মিনিস্টারের প্রেস সেক্রেটারি ছিলেন যে সেই সোর্স। আপনি কিভাবে জানলেন? আমি জিজ্ঞেস করলাম আপনাকে। এটা আমি একজন না দুইজনের কাছ থেকে শুনেছি। আচ্ছা। কেননা একজনের উপর সোর্সের, এগেন বলছি, আমার সোর্স আমি কাউকে জানাচ্ছি না। একজনের থেকে নিলে অনেক সময় সিঙ্গেল সোর্সে একটু সমস্যা হয়, তো আরেকজনের কাছ থেকে নিতে হয়। এটা ইন্টারন্যাশনাল, এটা একটা নয়। কারণ আমরা যারা এজেন্সি জার্নালিজম করতাম, আমাদের একটা নিউজটা এটা তো সবাই নেয়। তো আমি একটা ভুল করলে দেখালো এটা 4000 বার ভুল হচ্ছে, পুরো পৃথিবীব্যাপী আমার ভুল নিউজটা যাচ্ছে। তখন হয় কি, একটা গভর্নমেন্ট আমাকে প্রসিকিউট করতে পারে যে না, তুমি ভুল নিউজ দিচ্ছ, তোমার কারণে দেশটা ডিস্টেবিলাইজড হয়েছে। তো এই রকমের তো আমার এই জন্য তো রিস্ক ছিল। তো আমি এই জন্য একজনের থেকে নিলাম, নেওয়ার পর আরেকজনের কাছ থেকে এটা আবার আমি রিকনফার্ম হলাম। হওয়ার পরে তারপর আমাদের অথরিটি, আমি যাকে পাঠালাম, আমার যে সাউথ এশিয়া চিফ, সে এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করছে। তো তারপরে 10-15 মিনিট আমরা ইন্টারনালি ডিসকাশন করার পরও এটা গেছে। তো আরও 10-15 মিনিট আগে দিলে হয়তো বা আরও স্পার্ক করতো না। বাট তারপরে অনেক আগে আমি অন্যান্য সবাই আমি দেওয়ার পরে যেটা হয়েছে, আমার তো ক্লায়েন্ট হচ্ছে এএফপি। আমি এএফপি তখন বাংলাদেশ ব্যুরো চিফ। এএফপির ক্লায়েন্ট হচ্ছে সমস্ত টিভিগুলো, সমস্ত টিভি না, সমস্ত নিউজ পেপারগুলো আমারটা নিয়ে তারা তাদের ওয়েবসাইটে দিচ্ছে যে এএফপি বলেছে যে শেখ হাসিনা পালিয়ে গেছেন। তো এতে আমার ভয় ধরে গেল যে সবাই যেভাবে দিচ্ছে। বাট ইভেনচুয়ালি যখন আর্মি চিফ ঘোষণা দিলেন, আর্মির তরফ থেকে ঘোষণা আসলো যে আর্মি চিফ দেশে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, তখন বুঝলাম যে না, ইটস ওভার। কখন আর্মি চিফের ঘোষণার পরে তাহলে আপনি নিশ্চিত হলেন যে এটা সবাই নিশ্চিত? কেননা তার আগ পর্যন্ত এলিমেন্ট অফ ডাউট তো ছিল। আমার সোর্স আমাকে কনফার্ম করেছে, কিন্তু আমি তো দেখি নাই। আচ্ছা, তখন মানে অনেক ধরনের আলোচনা যে কোন প্রেক্ষাপটে শেখ হাসিনা দেশ ছেড়েছেন, পালিয়েছেন, কারা সহযোগিতা করেছে, ভারতের সাথে যোগাযোগের বিষয়টি। ওদিন সকালে আসলে কোন প্রেক্ষাপটে তিনি সিদ্ধান্ত নিয়েছেন বা তাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়েছে যে তাকে দেশ ছাড়তে হবে? এই স্টোরিটা নিশ্চয়ই আপনার থেকে ভালো। এটা কারণ হচ্ছে যে ওনাকে বলা হয় যে 11টা-12টার দিকেই ওনাকে বলা, 11টার দিকেই ওনাকে বলা হয় যে আসছে 2টা কলাম অফ পিপল, 2টা বড় মিছিল বলতে পারেন যে পুরো একটা কলাম। একটা আসছে উত্তরা থেকে, এটা বলা হয় যে 5.5 মিলিয়ন পিপল আসছে। আর একটা বলা হয় যে শনিরাকড়া, যাত্রাবাড়ি, এদিক থেকে আসতেছে আরো 3-3.5 লাখ পিপল। তো তখন আমি যেটা শুনেছি, পরে আমি ইভেন এসএসএফ এর অফিসারদেরও কেউ যারা যারা ছিল তাদেরকে ইন্টারভিউ নিয়েছি, তাকে বলা হয় যে এত লোক যদি আসতে থাকে তাহলে তো এটা মানে বানের স্রোতের মতো ভেসে যাবে গণভবন। তখন তার যে হাসিনার যারা মিলিটারি সেক্রেটারি বা বলেন এসএসএফ, তাকে বলে যে ম্যাডাম, ইউ হ্যাভ টু লিভ।
আপনি যদি না যান আমরা সবাই মারা যাব। তাকে তখন কনভিন্স করা হয় এবং তারপরে তারা বের হয়ে যায়, বের হয়ে এই যে বাংলাদেশ চায়না যে মৈত্রী ওইখানে আসার পরে, কারণ তাদের প্ল্যান ছিল যে কুর্মিটোলা যে এয়ারবেস ওইটা দিয়ে তারা এয়ারপোর্টে ঢুকবে। কিন্তু ওই অতটুক জায়গা আসার পরে শোনা যায় যে এই পিপল এত কাছে এসে পড়েছে, তারা অলমোস্ট মানে এই পর্যন্ত মানে এয়ারপোর্ট পর্যন্ত এসে পড়েছে। তো তখন এরা দেখলো যে এইটাও সেফ না, দেন তারা ডিসিশন নিল যে এই যে তেজগাঁওয়ে যে পুরনো এয়ারপোর্ট আছে সেখানে যাবে, ওইখান থেকে হেলিকপ্টারে এয়ারপোর্টে যাবেন না, হেলিকপ্টারে চলে যাবে ইয়েতে আগরতলা, ভারতে। আচ্ছা, এবং ভারত থেকে তারপরে তিনি যেখানে আছেন সেখানে গেছেন। এবং আপনি আমরা দেখলাম যে 5ই আগস্টে উনি তারপরে একটা রেকর্ড করতে চেয়েছিলেন, ইন্টারভিউ না জাতির উদ্দেশ্যে ভাষণ, বিটিভিকে ডাক দেওয়ারও প্রস্তুতি হচ্ছিল। পরে দেখলো যে না, এটা ঠিক হবে না, কেন ওইটা বিটিভির থেকে আসতে আসতে, কেন বিটিভি একটা ভাষণের ওইটার প্রস্তুতি বেশ ঘন্টাখানেক লাগে, সেই প্রিপারেশনটা নেওয়ার সময় ছিল না, সেই ঘন্টাখানেক সময়ও ছিল না তখন। না। সো আগের দিন পর্যন্ত মানে কিভাবে একজন সরকার প্রধান এত বেশি ডিটারমিন বলেন, অ্যাডামেন্ট বলেন, অ্যারোগেন্ট বলেন, যেভাবেই বলেন, কয়েক ঘন্টার মধ্যে এত দ্রুত পতনের সুযোগ সৃষ্টি হয়? এটি কি জনস্রোতের কারণে, নাকি যে যাদের উপর তিনি ভরসা করেছেন সেই ভরসা আসলে বিফল ভরসা ছিল? না না, ভরসার জায়গার বিষয় হচ্ছে যে পুরো দেশ তো জেগে গেছে, পুরো সারা বাংলাদেশের মানুষ তার বিরুদ্ধে। আপনি একটা লিডার বা যেই থাকুক, ইভেন একটা অটোক্রেটেরও তো একটা মিনিমাম লেজিটিমেসি তৈরি হয়, তার পক্ষের লোক থাকে কিছু। তার তো শেষ পর্যন্ত কোনো লোক ছিল না, কয়টা মাত্র লোক আশেপাশে। তা একটা লিডার যখন দেখা যায় না, আপনি বুঝেন যে 5 লক্ষ লোক মার্চ করে তার দিকে আসছে, তারপরে 3.5 লক্ষ দিক দিয়ে, তো আপনি যদি আপনার বাহিনীকেও বলেন যে তোমরা গুলি করো, কতজনকে গুলি করবে? তো ইট ওয়াজ ওভার তখন।